This video contains news and analysis related to a recent terror attack in Kashmir. The content may include sensitive visuals and discussions that could be distressing to some viewers. Viewer discretion is advised. We strongly condemn all forms of violence and terrorism. The purpose of the content is solely to inform and create awareness based on verified reports. पाकिस्तान के ध्वंस करते S-400 সুদর্শন চক্রে ধ্বংস পাক আক্রমণ আবারো বলছি সুদর্শন চক্রে ধ্বংস হয়েছে পাক আক্রমণ পাকিস্তানের রাডার সিস্টেম ধ্বংস করলো ভারত পাকিস্তানের মিসাইল ধ্বংস করতে প্রথমবার ব্যবহার করা হয়েছে আসুন আপনাদের একটু একদম সহজভাবে এবং গ্রাফিক্যালি বোঝানোর চেষ্টা করি সুদর্শন চক্র ঠিক কেমন ভাবে আমাদেরকে বাঁচিয়েছে এবং যে পাক হামলা পাক মিসাইল একেবারে ধ্বংস করে দিয়েছে এই হচ্ছে ভারত আমরা ভারত আর ওই যে দেখতে পাচ্ছেন পাকিস্তান তার মাঝেই আমাদেরকে রক্ষা করেছে এই সুদর্শন চক্র যা আমরা একটা নাম দেওয়া হয়েছে কিন্তু আসল নাম S-400 এই S-400 অর্থাৎ সুদর্শন চক্র মাইথোলজির নাম অনুসারে এই সুদর্শন চক্র বাজিমাত করেছে ভারতকে রক্ষা করেছে ইন্টিগ্রেটেড কাউন্টার US গ্রিড এন্ড এয়ার ডিফেন্স সিস্টেম কাজে লাগিয়েছে ভারত অর্থাৎ যা সুদর্শন চক্র আমরা এখন বলছি এই মুহূর্তে দাঁড়িয়ে যে ছবিটা আপনারা দেখছেন ঠিক কিভাবে ভারত অর্থাৎ আমাদেরকে পাকিস্তান তারা চেষ্টা করেছিল হামলা করার কিন্তু একেবারে দুর্মুষ করে দিয়েছে আমরা আবার সেই জায়গাগুলো দেখাতে চাইবো পাকিস্তানে ভারতের বদলা কিভাবে নেওয়া হয়েছে সেই জায়গাগুলো গুজরানওয়ালা লাহোর শিয়ালকোট চকবালা উমরকোট ঘটকি করাচি এক এক করে সেই সমস্ত জায়গায় পৌঁছতে পেরেছি আমরা অর্থাৎ ভারতের সেনাবাহিনী কিন্তু বারবার বলছি ভারতে বসে এই হামলাটা কিন্তু চালানো হয়েছে একেবারে ঘরের ভেতর ঢুকে হামলা চালানো হয়েছে ছবিটা দেখাচ্ছি আপনাদেরকে আমরা এই মুহূর্তে কোন জায়গায় হামলা হয়েছে একটু আগে অফিশিয়ালি প্রেস ব্রিফ করে সবটা পরিষ্কার করে দেওয়া হয়েছে আমরা আপনাদেরকে আরো পরিষ্কার করে একদম ম্যাপ ধরে বোঝানোর চেষ্টা করছি ঠিক কোথায় হামলা চালানো হয়েছে জবাব ঠিক এভাবেই দিতে হয় বারংবার এইভাবেই জবাব দিয়েছে গতকাল রাত্রিবেলা চেষ্টা করেছিল পাকিস্তান কিন্তু সুদর্শন চক্র একেবারে দুর্বশ করে দিয়েছে পাকিস্তানের মিসাইলকে আর তারপরেই সকালবেলা উত্তরটা যে পাবে এটা আশাই করতে পারিনি কিন্তু কোথায় সেই উত্তর পেয়েছে কোথায় উত্তর তাদের দেওয়া হয়েছে আবার বলছি জায়গাগুলোর নাম বারবার বলছি গুজরানওয়াল লাহোর চকবাল ঘটকি উমরকোট শিয়ালকোট করাচি আমি সিজার মন্ডলের সঙ্গে কথা বলতে চাইবো সিজার গতকাল থেকে আমরা নন স্টপ কভারেজ করেছিলাম কিন্তু রাত্রিবেলা যে পরিস্থিতি মানে পাকিস্তান এই দুঃসাহস দেখানোর চেষ্টা করবে আমি সিজারের কাছে চলে যেতে চাইবো সিজার যেটা বলছিলাম এক্ষুনি যে এই যে হামলা পাকিস্তান চালাবে তার জন্য হয়তো তারা ভেবেছিল ভারত হয়তো মানে তারা সেনাবাহিনীর হয়তো ঘুমাচ্ছে তারা হয়তো বুঝতে পারেনি তাদের কাছে সুদর্শন চক্র রয়েছে S-400 রয়েছে আমি একটু চাইবো তুমি আমাদের দর্শকদেরকে বুঝিয়ে দাও এই S-400 অর্থাৎ আমরা যেটাকে সুদর্শন চক্র বলছি এর ক্ষমতা কতটা এর পাওয়ার কতটা দেখো S-400 যেটা রাশিয়ায় তৈরি একটা অ্যান্টি এয়ার ডিফেন্স একটা টেকনোলজি যে টেকনোলজিটাকে যেটাকে ভারতকে বলা হয় সুদর্শন চক্র তার কারণ হচ্ছে এটা একটা নির্দিষ্ট ওয়ান ওয়ে টেকনোলজি নয় এটার সঙ্গে একদিকে অ্যান্টি মিসাইল সিস্টেম রয়েছে লঞ্চিং সিস্টেম রয়েছে অন্যদিকে নেটওয়ার্ক জ্যামিং সিস্টেম রয়েছে অর্থাৎ একটা ইন্টিগ্রেটেড গ্রিডকে কাজ করা হয় অর্থাৎ একাধিক সিস্টেমকে একসঙ্গে নিয়ে আকাশ থেকে কোনো ধরনের অবজেক্ট যদি ভারতের মাটিতে বা সেই ডিফেন্স সিস্টেমের আওতায় থাকা কোনো জায়গায় আঘাত আনতে চায় সেটাকে শুট অ্যান্ড স্কুট এটার বেসিক থিওরি বলা হয় শুট অ্যান্ড স্কুট অর্থাৎ প্রথমে সেই আকাশ থেকে আসা অবজেক্টটাকে থামাও তারপর সেটাকে শ্যুট করো এবং শ্যুট করে সেই প্রজেক্টাইলটাকে দূরে পাঠিয়ে দাও যাতে কোনোভাবে সেটার ক্ষতি হয় না এই S-400 এর কি ফিচার রয়েছে যে কারণে এটাকে বিশ্বের প্রথম সারির এয়ার ডিফেন্স সিস্টেম বলা হয় তার প্রথম বিষয়টা হচ্ছে 400 কিলোমিটার পর্যন্ত এর রেঞ্জ রয়েছে
অর্থাৎ যেখানে এটা মাউন্ট করা হয়, যেখানে এটা অ্যাক্টিভেট করা হয়, তার 400 কিলোমিটার পর্যন্ত রেঞ্জে কোনো ধরনের ফ্লাইং অবজেক্ট সেখানে আসতে গেলে সেটা এর রেডারে ধরা পড়ে। একই সঙ্গে 300টা সাসপেক্ট অবজেক্টকে ট্র্যাক করতে পারে এবং 36টার সঙ্গে এঙ্গেজ হতে পারে। অর্থাৎ আকাশে 300টা অবজেক্টকে তারা ট্র্যাক করা মানে সন্দেহভাজন বস্তু 300টাকে সে ট্র্যাক করছে এবং সেগুলো যখন এগিয়ে আসছে একই সঙ্গে 36টা অবজেক্টকে, সেটা মিসাইল হোক, সেটা ড্রোন হোক, সেটাকে নষ্ট করে দেওয়ার ক্ষমতা রাখে। 30 কিলোমিটার অল্টিটিউডের ক্ষেত্রে 30 কিলোমিটার অর্থাৎ ভূমি থেকে 30 কিলোমিটার ওপর পর্যন্ত এর সার্ভিলেন্স সিস্টেম কাজ করে। সবথেকে মজার বিষয় হচ্ছে এই সিস্টেম 5 থেকে 10 মিনিটের মধ্যে অ্যাক্টিভ করা যায়। এটা অত্যন্ত একটা আধুনিক সিস্টেম হওয়া সত্ত্বেও সেটাকে খুব দ্রুত সেটাকে অ্যাক্টিভেট করা যায় এবং সেটা পোর্টেবিলিটি, সেটা খুব দ্রুত এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে যাওয়া যায়। তার কারণ হচ্ছে বোফোর্স বা হাউজারের মতো যে ধরনের যে আর্টিলারি রয়েছে সেগুলো যেমন ট্রাক মাউন্ট করে, অর্থাৎ ট্রাকে চাপিয়ে এক জায়গা থেকে আরেক জায়গায় খুব দ্রুত সরিয়ে নিয়ে যাওয়া যায়, ঠিক সেরকম S-400কেও কিন্তু এক জায়গা থেকে আরেক জায়গায় ট্রাক মাউন্ট করে সরিয়ে নিয়ে যাওয়া যায়। এবং এই কারণে বিশ্বের প্রথম সারির এয়ার ডিফেন্সের মধ্যে একটা হচ্ছে S-400। এবং সেখানে গতকাল কি হয়েছিল, গতকাল আমরা দেখতে পাচ্ছি যে ভারতের প্রতিরক্ষা মন্ত্রক থেকে স্পষ্টই জানানো হয়েছে ভারতের অন্তত 15টা শহরের দিকে ড্রোন এবং মিসাইল অ্যাটাক করার চেষ্টা করেছে পাকিস্তান। অর্থাৎ ফ্লাইং অবজেক্ট এয়ার ডিফেন্স সিস্টেম সেই S-400 সেগুলোকে ডিটেক্ট করে এবং ডিটেক্ট করার সঙ্গে সঙ্গে সেগুলোকে পাল্টা মিসাইল দিয়ে শর্ট রেঞ্জ এবং লং রেঞ্জ মিসাইল 400 কিলোমিটার যে রেডিয়াস রয়েছে তার মধ্যে 300 কিলোমিটার পর্যন্ত এখান থেকে মিসাইল পাল্টা লঞ্চ করা যায়, যেটাকে আমি তোমাকে বলছিলাম শুট অ্যান্ড স্কুট। আগে সেই পাল্টা যে মিসাইল উড়ে আসছে ভারতের আকাশসীমার দিকে বা ভারতের আকাশের দিকে সেটাকে মাঝ আকাশেই সেটাকে উল্টে শুট করে সেটাকে থামিয়ে দাও এবং সেটাকে বিস্ফোরণ ঘটিয়ে তার প্রজেক্টাইলকে অন্যদিকে ছিন্নভিন্ন করে ছড়িয়ে দাও, যাতে কোনোভাবে তোমার ভাইটাল ইনস্টলেশন বা ভাইটাল টার্গেট সেটা কোনোভাবে ক্ষতিগ্রস্ত না হয়। খুব সুন্দর করে এবং পরিষ্কার করে আমাদের দর্শকদের জন্য সুদর্শন চক্র অর্থাৎ S-400 এর কি কি ফিচার্স রয়েছে, কেন এতটা শক্তিশালী বোঝালে, ধন্যবাদ তোমাকে। কিন্তু আশা করি পাকিস্তানের এই আইডিয়াটাই ছিল না, তাহলে কাল রাতে যে দুঃসাহসটা দেখিয়েছিল এই দুঃসাহস কখনোই দেখাতো না। সুদর্শন চক্রের কথা ভুলেই গিয়েছিল তারা। কিন্তু আপনাদেরকে আরো কিছু তথ্য দিই, পাকিস্তানের 20 দাঁত একেবারে ভেঙে গুড়িয়ে দিয়েছে ভারত, একেবারে যাকে বলে ভেঙে গুড়িয়ে দেওয়া। অপারেশন সিঁদুরের পর গতকাল রাতভর প্ররোচনা পাকিস্তানের, উত্তর ও পশ্চিম ভারতে লাগাতার নিশানা করে পাক সেনা। অবন্তিপোরা, শ্রীনগর আর কোন কোন জায়গায় নিশানা করেছিল তারা, আর তারপর কি হলো সেটাই আমরা সরাসরি শান্ত ভট্টাচার্যের কাছ থেকে জানবো। শান্ত, একদমই, দেখো পাকিস্তান যখন পেরে উঠতে পারছে না তখনই কিন্তু তারা মিসাইল অ্যাটাক করে। কোথায় কোথায় মিসাইল অ্যাটাক করেছে, উত্তর ভারত এবং উত্তর পশ্চিম ভারতের একাধিক অংশে। মূলত দেখা গেল কি, যে কটা মিসাইল তারা অ্যাটাক করেছে প্রত্যেকটা মিসাইল কিন্তু ইন্টারসেপ্ট করেছে ভারত এবং ভারতের এয়ার ডিফেন্স সিস্টেম। তারপর ইন্টারসেপ্ট করার পর তাদের একের পর এক মিসাইলকে ভেঙে মাটিতে ফেলেছে। অ্যাটাক করা হয়েছিল ভারতের সিভিলিয়ান এরিয়াগুলোতে, যেটা মনে করা হচ্ছে যে এই সিভিলিয়ান এরিয়াগুলোকে তারা এফেক্টেড করতে চেয়েছিল। এমনকি এফেক্টেডের পর ভারতকে শিক্ষা দেওয়ার জন্য কিন্তু পাকিস্তান সেই রাতের অন্ধকারকেই বেছে নিয়েছিল, কিন্তু পারল না। কারণ ভারতের যে এয়ার ডিফেন্স সিস্টেম অর্থাৎ S-400 এবং অন্যান্য যে এয়ার ডিফেন্স সিস্টেম রয়েছে সেগুলো কিন্তু পাকিস্তানের যাবতীয় কোমর ভেঙে দিয়েছে, পাকিস্তানের কোমর এবং শির দ্বারা ভেঙে দিয়েছে কিন্তু অপারেশন সিঁদুর, এবং আরও একদম পঙ্গু করে ছেড়ে দিল এই এয়ার ডিফেন্স সিস্টেম। গতকাল রাতে অর্থাৎ গতকাল রাতে আজ ভোর রাত পর্যন্ত যে মিসাইলগুলোকে ছোড়া হয়েছিল সেগুলোকে যেমন একের পর ইন্টারসেপ্ট করে ভেঙে ফেললো, তেমনই সকালে যেভাবে একের পর ড্রোন অ্যাটাক করিয়েছে, 50টি জায়গায় ড্রোন অ্যাটাক করালো, সেই 50টা ড্রোন অ্যাটাকে কিন্তু পাকিস্তানের এয়ার বেস হোক, পাকিস্তানের সেনা হেডকোয়ার্টার হোক বা পাকিস্তান অন্যান্য আর্মির যে কাঠামোগুলো রয়েছে, আর্মি অফিসগুলো রয়েছে, সেগুলো কিন্তু সম্পূর্ণ ধূলিসাৎ
করে দিয়েছে। পাকিস্তান কিন্তু সেই জায়গা থেকে ঘুরে দাঁড়ানোর জায়গায় নেই। গতকাল আমরা দেখেছি শাহবাজ শরীফ পাকিস্তানের প্রধানমন্ত্রী তিনি হুঁশিয়ারি দিয়েছিলেন ভারতকে যে এক বিন্দু জায়গা ছাড়া হবে না এবং এই রক্তের হিসাব নেওয়া হবে। সেই পরে তারপরে কিন্তু পাকিস্তানের তরফে মিসাইল ছোড়া হয়, কিন্তু সেই মিসাইল তারপরে কি হয়েছিল সেটা আরো একটা বিষয় শান্ত দেখাচ্ছি, কিন্তু একটু এই মুহূর্তে আমাদের ইসলামাবাদের দিকে নজর রাখতে হচ্ছে। এই মুহূর্তে সরাসরি রাওয়ালপিন্ডি ইসলামাবাদের ছবি আপনাদেরকে আমরা দেখাবো, যেখানে ঘন ঘন সাইরেন বাজছে। চলুন ছবিটা দেখাই আপনাদেরকে। এই মুহূর্তে রাওয়ালপিন্ডির ছবি, আমি পিসিআর কে রিকোয়েস্ট করবো একটু আমাদের দর্শকদের জন্য সেই ছবিটা অর্থাৎ ইসলামাবাদের রাওয়ালপিন্ডির ছবিটা আপনাদেরকে দেখাতে চাইবো, কারণ গতকাল রাতে পাকিস্তান যে দুঃসাহস দেখানোর চেষ্টা করেছিল যা সম্পূর্ণভাবে ভারত ব্যর্থ করে দিয়েছে, একেবারে দুর্মুষ করে দিয়েছে, আর কোনো চিহ্ন পর্যন্ত রাখেনি। এবং তার কারণ বারবার করে বলছি, যার কারণ হচ্ছে সুদর্শন চক্র। আমাদের ভারতবাসীর কাছে যাতে কোনো রকম কোনো আঁচ না পৌঁছায় তার জন্য সুদর্শন চক্র কিন্তু ছিল। কিন্তু আজকে এই মুহূর্তে আপনাদেরকে এখন যে ছবিটা দেখাচ্ছি তা ইসলামাবাদের ছবি। আওয়াজটা শুনুন। লাহোর, করাচি, ইসলামাবাদ বিমানবন্দর বন্ধ করে দেওয়া হয়েছে। বিমানবন্দর 3টি পাক বিমানবন্দরই খালি করার নির্দেশ এসেছে। নাগরিকরা আপাতত 3টি পাক বিমানবন্দর ব্যবহার করতে পারবেন না। ভারত আরো বড় আঘাত হানতে পারে এই আশঙ্কায় কাঁপছে পাকিস্তান। সেই কারণে ভারতের অপারেশনের পর লাহোর, করাচি, ইসলামাবাদের বিমানবন্দর বন্ধ করে দিল। 3টি পাক বিমানবন্দর এই মুহূর্তে খালি করার নির্দেশ এসে গেছে। ভয় কাঁপছে পাকিস্তান, যে কোনো মুহূর্তে বড় কিছু হতে পারে সেটা ভেবেই ইমিডিয়েট তারা এই ডিসিশন নিয়েছে। বর্ডারে আমরা নজর রাখছি, আমাদের রিপোর্টাররা ব্যাক টু ব্যাক সেখানকার পরিস্থিতি আপনাদের জন্য তুলে ধরতে চাইছে। ভারত পাক যুদ্ধ পরিস্থিতি, আর তার মধ্যেই দেশের পূর্ব ফ্রন্টিয়ারেও হাই অ্যালার্ট জারি রয়েছে। নেপাল এবং বাংলাদেশ এই সীমান্ত নিয়েও কিন্তু সতর্ক কেন্দ্র। সম্মুখ সমরে ভারতের সঙ্গে এটিয়ে উঠতে না পেরে প্রক্সি যুদ্ধের সাহায্য নিতে পারে পাকিস্তান। আর ঠিক সেরকম একটা সময় দাঁড়িয়ে সীমান্তের দিকে আমরা নজর রাখছি। অবশ্যই আমাদের রাজ্যের যে সমস্ত সীমান্ত এলাকাগুলো রয়েছে খুব সিগনিফিকেন্ট, খুব গুরুত্বপূর্ণ, তাৎপর্যপূর্ণ বটে। এই মুহূর্তে দুজন রিপোর্টার আমাদের সঙ্গে রয়েছেন দীপঙ্কর, আমাদের সঙ্গে প্রসেনজিৎ রয়েছেন এবং আমাদের সঙ্গে রয়েছেন আমাদের বাকি প্রতিনিধিরা। আমি আগে প্রসেনজিতের কাছে যেতে চাইবো এবং জানবো তুমি এখন কোথায় পৌঁছেছো প্রসেনজিৎ, এবং সীমান্তের ছবিটা কি দেখতে পাচ্ছ, তারপর আমি দীপঙ্করের কাছে আসবো। প্রসেনজিৎ, দেখো, এই মুহূর্তে যে দর্শকরা টেলিভিশনের পর্দায় চোখ রাখছেন তাদেরকে প্রথমে আশ্বস্ত করতে চাই, প্রথমে ইনফরমেশন দিয়ে নিয়ে এই মুহূর্তে আমরা রয়েছি ভারত বাংলাদেশ সীমান্তের ফুলবাড়িতে। এখান থেকে কিন্তু ঢিলছোড়া দূরত্বের সীমান্ত। এবার যে মূল প্রশ্নটা, যে আমাদের আভ্যন্তরীণ নিরাপত্তা, উত্তর পূর্বের নিরাপত্তা, আমাদের বাংলার ক্ষেত্রে এই উত্তরবঙ্গ চিকেন নেক করিডর, দেখো সিঁদুরে মেঘ দেখছে, এই যে অপারেশন সিঁদুর, পাকিস্তান কিন্তু তাদের সিঁদুরে মেঘ দেখছে। খান হয়ে গেছে পাকিস্তানের এয়ার ডিফেন্স। ভারত জানিয়ে দিচ্ছে পাকিস্তানের ক্ষেত্রে যোগ্য জবাব দিতে যেমন ভারত দেরি করবে না, তেমনি সেখানে নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি এই উত্তর পূর্বাঞ্চলেও ভারতের যে নিরাপত্তার প্রশ্ন সেখানে এক বিন্দু শিথিলতা দেখাবে না। আমাদের এই উত্তরবঙ্গের ক্ষেত্রে এই উত্তরবঙ্গকে কেন্দ্র করে 4টে আন্তর্জাতিক বর্ডার আছে। একদিকে বাংলাদেশ আছে, নেপাল, ভুটান আছে, অন্যদিকে চীন রয়েছে। চীনের ক্ষেত্রে ইন্ডিয়ান আর্মি বর্ডার গার্ড করছে, বাংলাদেশকে গার্ড করছে বিএসএফ, এবং নেপালের ক্ষেত্রে রয়েছে এসএসবি, ভুটানের ক্ষেত্রে এসএসবি ছাড়াও আইটিটিপি রয়েছে। এবং এই বিস্তীর্ণ এলাকায় কিন্তু বিভিন্ন জায়গায় অরক্ষিত সীমান্তও রয়েছে। সেই এলাকাগুলোতে কড়া নজরদারি চলছে এই মুহূর্তে। গতকালই দেশের প্রধানমন্ত্রী নজরদারি বেড়েছে। প্রসেনজিৎ, তুমি সঙ্গে থাকো, আমি আরেকটা জায়গা চলে যাবো, সীমান্তের আরেকটু কাছে আমাদের প্রতিনিধি দীপঙ্কর এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছে। দীপঙ্কর, তুমি কোথায় পৌঁছলে, কি দেখছো সেখানে গিয়ে?
দেখো মূলত পেট্রাপোল সীমান্ত এবং এই সীমান্ত লাগোয়া ফিরোজপুর, কালিয়ানি, জয়ন্তীপুর এই সমস্ত গ্রামগুলো, এই যে গ্রামগুলোর ছবি আমরা দেখতে পাচ্ছি তাতে কিন্তু ব্যাপক হারে নিরাপত্তা বাড়ানো হয়েছে। বিএসএফ ব্যাপক হারে প্রতি মুহূর্তে টহল দিচ্ছে এবং বিএসএফের ভেতরের যে ব্রিজগুলো রয়েছে সেই ব্রিজে সাধারণ গ্রামবাসীরাও যদি চলাচল করে সেক্ষেত্রেও কিন্তু তারা চেকিং করছে এবং অতিরিক্ত নাকা চেকিং এই কারণে রাখা হয়েছে যদি কেউ কোনো রকমভাবে বাংলাদেশের কোনো জায়গা বলে একটু ভারতের সীমান্তে ঢুকে যেতে পারে, সাধারণ গ্রামবাসীদেরকে বারবার সতর্ক করা হয়েছে যাতে তারা যদি কোনো অচেনা ব্যক্তি দেখে সেক্ষেত্রে যেন বিএসএফ কিংবা স্থানীয় প্রশাসনকে জানায়। এই প্রসঙ্গ কিন্তু বারবার সাধারণ মানুষের মধ্যে তারা সঞ্চার করেছে এবং একই সঙ্গে বিএসএফ গোটা এলাকা জুড়ে, শুধু পেট্রাপোল সীমান্ত নয়, পেট্রাপোল সীমান্ত লাগোয়া একটা বিস্তীর্ণ এলাকা উত্তর চব্বিশ পরগনা জেলা জুড়েই কিন্তু বাংলাদেশ সীমান্ত এবং সেই সীমান্তের বেশ জায়গাতে বিএসএফ রয়েছে। এবং একই সঙ্গে যেটা বলবার, এই যে একটা যুদ্ধকালীন পরিস্থিতি সেক্ষেত্রে বাংলাদেশের ভূমিকা কি হবে সেটা নিয়ে কিন্তু একটা বিষয়, সেটা কিন্তু একটা আশঙ্কা রয়েছে। রিস্ক নেওয়া নয়, সীমান্তে কিন্তু কড়া নজরদারি এবং নজরদারি অনেকটাই বাড়লো, যেটা আমাদের রিপোর্টাররা বললো। কিন্তু বাংলাদেশ এই ভুলেও করবে না সেটা তো খানিকটা আমরা জানি, আগে তো তার প্রমাণ পেয়েছি। ভারত পাকিস্তান যুদ্ধ পরিস্থিতির মধ্যে আমাদের বাংলায় যে সমস্ত সীমান্ত এলাকা রয়েছে সেই সমস্ত সীমান্তে কড়া নজরদারি এবং নজরদারি বেশ খানিকটা বাড়ানো হয়েছে। একটু আগে মানে ব্রেকের আগে প্রসেনজিৎ দীপঙ্করের সঙ্গে কথা হয়েছিল, আর এখন আপনাদেরকে মালদা সীমান্তে নিয়ে যাব যেখানে একেবারে ভারত বাংলাদেশ বর্ডার রয়েছে। সেখানের পরিস্থিতি কি বলছেন বা স্থানীয়রা, সবটা ছবিটা আপনাদের সামনে এখন। একদিকে যখন বিএসএফ এর নজরদারি বেড়েছে, কাঁটাতারের এপারে শুধু নয় কাঁটাতারের ওপারেও এই বিএসএফ নজরদারি চালাচ্ছে, তখন এই গ্রামের যারা মহিলা আছেন, যারা বাড়িতে থাকেন, অধিকাংশ পুরুষই তো বাইরে কাজ করতে যান, ভিন রাজ্যে কাজ করতে যান, কিন্তু যারা মহিলা আছেন তারা কিন্তু গত কয়েকদিন থেকে সদা সতর্ক হয়ে রয়েছেন। আমরা পাহাড় দিচ্ছি, আমরা বর্ডারের কাছে থাকি, আমাদের গরু বাছুর সব কিছু আমাদের জোগাইয়া আমাদের রাখতে হয়, বা আমাদের সাহস, বুকে সাহস নিয়ে আমাদের ছেলে মেয়ে নিয়ে থাকতে হয়। আমরা কোথায় যাবো? আমাদের তো থাকতে হবে, সাহস নিয়েই থাকতে হবে। আমরা ওদের জন্য আমরা পিছিয়ে যাব না। পাকিস্তানের ভয়তে আমরা পাহারা দিচ্ছি দাও কাছে নিয়ে। এটা যুদ্ধ লেগেছে, সেটার কারণে মানে ভয়ে কোনো রকম আতঙ্ক হয়ে থাকছি, সেরকম নিজেদের প্রাণ বাঁচাতে হবে কিনা ওর জন্য আর কি। এই গ্রামের মানুষ, বিশেষ করে মহিলারা একত্রিত হচ্ছেন, একজোট হচ্ছেন এবং তারাও কিন্তু দেশ রক্ষার স্বার্থেই পাহারা দিচ্ছেন। মালদা থেকে ক্যামেরায় মুজিবর শেখের সঙ্গে শুভতোষ, TV9 বাংলা। মালদা থেকে এবার দক্ষিণ দিনাজপুরে চলে যাব, সেখানে সীমান্তের ছবিটা কি দেখা যাচ্ছে, কতটা কড়া নজরদারি, সেই ছবিটা রূপক সরকার এই মুহূর্তে সরাসরি জানাবেন। রূপক, দেখো লিমা, ভারত পাকিস্তানে যখন যুদ্ধ আবহ চলছে ঠিক সেই সময় কিন্তু দক্ষিণ দিনাজপুর জেলার যে ভারত বাংলাদেশ সীমান্ত রয়েছে সেখানে কিন্তু হাই অ্যালার্ট জারি করা হয়েছে প্রশাসনের পক্ষ থেকে। বিএসএফ এর পক্ষ থেকে কিন্তু বাড়তি নজরদারি চালানো হচ্ছে। মূলত এই 285 কিলোমিটার যে ভারত বাংলাদেশ সীমান্ত রয়েছে দক্ষিণ দিনাজপুর জেলার, তার মধ্যে এখনও প্রায় 30 কিলোমিটার সীমান্ত উন্মুক্ত রয়েছে বা অরক্ষিত রয়েছে। সেই সব এলাকা দিয়ে বিগত দিনে কিন্তু প্রচুর পরিমাণে অবৈধভাবে বাংলাদেশে ভারতে প্রবেশ করেছিল, এমনকি জঙ্গিরা প্রবেশ করেছিল, এমনকি সেই জঙ্গিরা ভারতের বিভিন্ন জায়গায় কিন্তু সন্ত্রাস চালিয়েছিল। তাই নতুন করে এই পাকিস্তান ভারতের যে যুদ্ধ চলছে সেই সময় যাতে নতুন করে কেউ প্রবেশ ভারতে করতে না পারে তার জন্য কিন্তু বাড়তি নজরদারি চালাচ্ছে বিএসএফ। বিভিন্ন এলাকায়, যেসব এলাকায় কাঁটাতার নেই সেখানে কিন্তু সিসিটিভি এবং ড্রোনের মাধ্যমে নজরদারি চালানো হচ্ছে এবং জেলা পুলিশের পক্ষ থেকে কিন্তু যে হিলি এলাকা রয়েছে সেই সব এলাকাতে কিন্তু নাকা চেকিং চালানো হচ্ছে। কারণ যেসব হিলি সীমান্ত দিয়ে কিন্তু ভারতের পণ্যবাহী লরিরা বাংলাদেশে যায় এবং আসে, সেই কারণে ওই সব এলাকায় আরও বাড়তি নজরদারি কিন্তু জেলা পুলিশের পক্ষ থেকে চালানো হয়েছে এবং বিএসএফের পক্ষ থেকে কিন্তু বাড়তি নজরদারি চালানো হচ্ছে। বেশ রূপক, তুমি নজর রাখো, ধন্যবাদ।